ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজ যেটা শুরু করব সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, যেটা তোমাদের ইতিহাসের ক্লাস 10-এ চ্যাপ্টার 2। তো এই চ্যাপ্টারটায় কী আছে? এই চ্যাপ্টারটায় হচ্ছে কি সংস্কার মানে সমাজে কী কী সংস্কার হলো, আর তার সাথে সাথে নতুন সংঘবদ্ধতা কীভাবে তৈরি হলো সেটা। তো এই চ্যাপ্টারটায় তোমরা যেটা পড়বে যে 19 শতকের বাংলা কেমন ছিল, সেই সময় সাময়িকপত্র, সংবাদপত্র ও যা সাহিত্যে সমাজে প্রতিফলন কীভাবে হয়েছিল। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে কীভাবে? প্রথমে দেখো, বাংলা তথা ভারতের ইতিহাসে 19 শতক, সেটা ছিল একটা যুগান্তকারী আর সৃষ্টিশীল অধ্যায়। কেন? 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হলো। তারপরে পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে বাংলা ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি আর রাষ্ট্রীয় জীবনে একটা ব্যাপক এই বাংলাকে কেন্দ্র করেই এই পরিবর্তনের ধারা ক্রমে পুরো ভারতে ছড়িয়ে পড়ে। তার সাথে ভারত ইতিহাসে শুরু হয় একটা নতুন যুগের, যেই যুগ বা চেতনাই হচ্ছে নবজাগরণ। এই নবজাগরণে কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে। প্রথমে, এই সময় সামাজিক কিছু কুপ্রথা ছিল। কেমন সেই কুপ্রথা? যেমন অষ্টাদশ শতকে বাংলা তথা ভারতের মধ্যে একটা ইতিহাসের এটাকে গণ্য করা হয় একটা অন্ধকারাচ্ছন্ন যুগ হিসাবে। পলাশী যুদ্ধের পর, মানে 1757 খ্রিস্টাব্দের পর পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে বাংলা তথা ভারতে একটা সামাজিক জীবনে নানা ধরনের পরিবর্তন হয়। এই পরিবর্তনে কাদের উদ্যোগ রয়েছে? প্রথমেই আছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1829 খ্রিস্টাব্দে তার উদ্যোগে সতীদাহ প্রথা নিবারণ হয়। তবুও তখনও বাল্যবিবাহ, বহুবিবাহ, পণ প্রথা, মদ্যপান, জাতিভেদ প্রথা এই সমস্ত কিছু ছিল। তো তখন শিক্ষিত সমাজ চাইছিল যে স্ত্রী শিক্ষা যাতে বিস্তার হতে পারে, বিবাহ যাতে প্রবর্তন হতে পারে। সমকালীন সাহিত্য ও সংবাদপত্রের পাতায় এই সমস্ত সামাজিক যে অনাচার ও এগুলোর বিরুদ্ধে আন্দোলনের বিবরণ ফুটে ওঠে। এই সমকালীন ইতিহাস জানতে গেলে আমাদের প্রথমে কয়েকটি সংবাদপত্র জানতে হবে আর কয়েকটি গ্রন্থ সম্বন্ধে আমাদের একটু পড়ে নিতে হবে। প্রথমে যে পত্রিকাটা, সেটা হচ্ছে মামাবধিনী পত্রিকা। তো 19 শতকে সামাজিক আন্দোলনের অন্যতম একটা ক্ষেত্র ছিল নারী কল্যাণ। তো এই নারী কল্যাণের জন্য কিছু কিছু পত্রিকায় প্রকাশিত হয়। এগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার মধ্যে বঙ্গমহিলা আছে, অবলা, বান্ধব, বামাবোধিনী পত্রিকা, বঙ্গবাসিনী পত্রিকা, এই সমস্ত পত্রিকাগুলি রয়েছে। তো আমি আজকে আলোচনা করব মামাবোধিনী পত্রিকা সম্বন্ধে, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত। তো কেশবচন্দ্র সেন তার নেতৃত্বে ব্রাহ্ম সমাজ বা কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ, তার লক্ষ্য ছিল নারী মুক্তি। এই উদ্দেশ্যে 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকা প্রতিষ্ঠিত হয়। 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রথমে প্রতিষ্ঠিত হলো। তো 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো বামাবোধিনী সভা। এর মুখপত্র ছিল বামাবোধিনী পত্রিকা, যেটা প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। এই সম্পাদক ছিলেন বিশিষ্ট ব্রাহ্ম নেতা ও সিটি কলেজের অধ্যক্ষ উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় এই বামাবোধিনী পত্রিকা। তো বামাবোধিনী পত্রিকা উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়। তো এই পত্রিকার উদ্দেশ্য ছিল বাঙালি মেয়েদের শিক্ষার আলো দেখিয়ে পুরুষ সমাজের যে নির্মিত কারাগার, সেখান থেকে মহিলাদের বের করে আনা। ইতিমধ্যে সতীদাহ প্রথা রদ হয়ে গেছিল 1829 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আইনও প্রবর্তিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। তো বামাবোধিনী পত্রিকা তার প্রথম সংখ্যাতেই স্ত্রী শিক্ষা প্রচলনের জন্য একটি উল্লেখযোগ্য দাবি করেছিল, আর তাদের কী কী বিষয় শিক্ষা দেওয়া হবে তারও একটি তালিকা বামাবোধিনী পত্রিকা প্রকাশ করে তার প্রথম সংখ্যায়। সেই সময় রক্ষণশীল সমাজ মনে করত যে বিদ্যা শিক্ষা হচ্ছে নারী মন বহির্মুখী, এবং তাতে স্ত্রী শিক্ষার জন্য সংসারে নানা অশান্তি দেখা দিতে পারে। সে যুগে শিক্ষিত মহিলাকে অশুভত্বের প্রতীক বলে মনে করা হতো। সেই সময় শিক্ষিত মহিলাকে মনে করা হতো অশুভত্বের প্রতীক। অপরপক্ষে বামাবোধিনী পত্রিকা মনে করতো যে নারীকে যদি শিক্ষিতা করে তুলতে না যায়, তাহলে সমাজ থেকে ব্যভিচার দূর হবে না। তো সেই জন্য বামাবোধিনী পত্রিকায় বাল্যবিবাহ, অসমবিবাহ ও বার্ধক্য বিবাহ এর বিরোধিতা করে। এই পত্রিকায় বাল্যবিবাহের কুফল হিসাবে কিছু দিক তুলে ধরা হয়, যেমন ক্ষীণবল, অল্পায়ু সন্তানের জন্ম দেওয়া, অল্প বয়সী সন্তানের পিতা হওয়া, বিদ্যাভ্যাসে বাধা প্রভৃতির কথা বলা হয়। বামাবোধিনী অন্য একটা সংখ্যায় বলা হয়েছিল যে বাল্যবিবাহ প্রকৃতপক্ষে কোনো
বিবাহই নয়। এ ধরনের যে বিবাহ, সেখানে পাত্রপাত্রীর বিবাহের তাৎপর্য সম্পর্কে কোনো জ্ঞান থাকে না, তারা জানেই না বিবাহ কী জিনিস। তো এটার কোনো যুক্তিকতা নেই। বামাবোধিনী স্পষ্ট ভাষায় কিছু ঘোষণা করে, যেমন বার্ধক্য বিবাহ বা অসম বিবাহ, সেটি সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এরকম বিবাহের ফলে স্বামী স্ত্রীর মানসিকতা তারতম্য দেখা যায়। এছাড়া এই পত্রিকাতে মেয়েদের লেখা গল্প ও কবিতা প্রকাশিত হতো। মেয়েদের কৃতিত্ব, সাফল্য এইসব পত্রিকায় ভালোভাবে প্রকাশিত হতে থাকে। তো 1863 খ্রিস্টাব্দ থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 60 বছরের সময়সীমার মধ্যে বামাবোধিনী গৌরবময় একটা জায়গায় পৌঁছয়। তারপরে আসছে হিন্দু পেট্রিয়ট। এটি একটি ভারতীয় হিন্দু পেট্রিয়ট। তো এটির সময়সীমা হচ্ছে 1853 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ভারতীয় সাংবাদিকতা বঙ্গীয় জাগরণের ইতিহাসে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তিনি সম্পাদিত করেন ইংরেজি সংবাদপত্র, যেটি হচ্ছে কি হিন্দু পেট্রিয়ট। তো 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি মধুসূদন রায় ও গিরিশচন্দ্র ঘোষ আর তার দুই ভাইয়ের হাত ধরে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হিন্দু পেট্রিয়ট যাত্রা শুরু করে। 1855 খ্রিস্টাব্দের 5ই জুলাই থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত হরিশচন্দ্র এই পত্রিকার সম্পাদক ছিলেন, এবং এই 7 বছরে এই পত্রিকার স্বর্ণযুগ হিসাবে ধরা হয়। হরিশচন্দ্রের সম্পাদনায় যে এই পত্রিকা শুরু থেকে একটা রাজনৈতিক সংবাদপত্র ও মতামত প্রকাশ করতে থাকে। সরকারের কাছে এইসব মতামতের গুরুত্ব যথেষ্ট ছিল, এবং এখানেই এই পত্রিকার গুরুত্ব বা স্বকীয়তা বলে মনে করা হয়। পরে যে পত্রিকা, সেটা হচ্ছে হুতম প্যাঁচার নকশা। তো হুতম প্যাঁচার নকশা এটি প্রকাশিত হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। এখানে কালীপ্রসন্ন সিংহের নাম জড়িয়ে রয়েছে। তো কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচার নকশা, সেটি কালীপ্রসন্ন সিংহের একটি উল্লেখযোগ্য সৃষ্টি। এই গ্রন্থটি কিছু সমকালীন, যেমন এই গ্রন্থটি সমকালীন যে বাবু কালচার আছে, তার সাথে কলকাতার বাবু কালচার আর বাংলা সমাজ জীবনের এক অসাধারণ ও জীবন্ত দলিল। এই গ্রন্থটি প্রথম ভাগ যখন প্রকাশিত হয়, যেমন 1862 খ্রিস্টাব্দে, এবং প্রথম ও দ্বিতীয় ভাগ পরে প্রকাশিত হয় 1864 খ্রিস্টাব্দে। তো কালীপ্রসন্ন সিংহ, তার জন্ম হয়েছিল 1840 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু যখন 1870 খ্রিস্টাব্দে। তো এই 30 বছরের সময়কালে তিনি আমাদের এই পত্রিকার মতো একটা বিস্মিত সৃষ্টি উপহার দিয়েছেন। তো এই কালীপ্রসন্ন সিংহ 22 বছর বয়সে বাংলা সাহিত্যের এই অসামান্য উজ্জ্বল গ্রন্থটি প্রকাশিত করেন। তো এই গ্রন্থের মাধ্যমে তিনি আমাদের মনে একটি জায়গা করে নিয়েছেন। তো এই গ্রন্থে কী ফুটে ওঠে? এই গ্রন্থে প্রত্যেকটা ছত্রে ফুটে ওঠে ওই সমকালীন কলকাতার কিছু সমাজ জীবনের দুর্নীতি, কপটতা ও ভণ্ডামির বিরুদ্ধে শানিত ব্যক্তিদের বিদ্রোহ। তো এইভাবে এই যে হুতম প্যাঁচার নকশা, সেখানে কী কী দেওয়া আছে, সেখানে জমিদার, উমেদার, মাতাল, পাদ্রী, কবি, বাবু, ফোঁটা, তিলক, কাটা, বোষ্টম, ভিখিরি, কেরানি, এদের সমস্ত কিছু ভণ্ডামি এখানে লিখে গেছেন কালীপ্রসন্ন সিংহ। সমাজ চেতনা বা ব্যঙ্গ বিদ্রুপের কষাঘাত, হাস্যরস প্রভৃতি চলতি ভাষা ব্যবহার করেছেন, এবং জীবন ও জগৎকে দেখবার অসাধারণ দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে এই হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের একটি উল্লেখযোগ্য সৃষ্টি। এই গ্রন্থে কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে কি ইতিহাস, গভীর সমাজ চেতনা ও হাস্যরস রয়েছে। তার সাথে সমকালীন সাহিত্যের পরিপ্রেক্ষিতে এই গ্রন্থ ভাড়ামি ও অশ্লীলতা মুক্ত বাস্তব সমাজ চেতনা, সেটি এই গ্রন্থে প্রকাশিত হয়েছে। ভাষা, ভঙ্গি, রস মিলে এই হুতম প্যাঁচার নকশা হয়ে উঠেছে সরস, মিষ্ট ও হৃদয়গ্রাহী। তো এক কথায় বলা যায় এই গ্রন্থটি হলো পুরনো কলকাতার একটি জীবন্ত দলিল। তারপরে আসে নীলদর্পণ, প্রকাশিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। তো সিপাহী বিদ্রোহের অব্যবহিত পরেই 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি। তো নীলচাষ ও নীলকরদের অত্যাচারে বাংলা সমাজ জীবনে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, সেটি নীলদর্পণ নাটকে তার মর্মান্তিক বর্ণনা ফুটে ওঠে। তো অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের যুগে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের উন্নতি ঘটে, এবং এর ফলে ইংল্যান্ডে নীলের একটি চাহিদা প্রবলভাবে বৃদ্ধি পায়। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রপ্তানি বাণিজ্যে নীল হয়ে ওঠে একটা প্রধান দ্রব্য। দিল্লি থেকে ঢাকা সমস্ত জায়গায় নীল চাষ শুরু হয়। এর মধ্যে বাংলার নীল ছিল সবথেকে ভালো মানের। মুনাফার লোভে বহু ইংরেজ কী করে, কেবলমাত্র নীল চাষে মন দেয়। গ্রাম বাংলা নীলকুঠিতে ভরে যায়। ছলে বলে কৌশলে কিছু দরিদ্র প্রজাকে কিছু টাকা অগ্রিম দিয়ে ধান চাষের জমিকে পরিবর্তিত করা হয় নীল চাষে। তাদের সঙ্গে এমনভাবে চুক্তি করা হতো যাতে তারা পুরুষানুক্রমে এই ঋণের জালে জড়িয়ে থাকে।
তার ফলে চাষিকে নীল চাষে বাধ্য করে তার কাছ থেকে নীল আদায় করার একটি উদ্দেশ্য এর মধ্যে থাকে। তো নীলকররা দরিদ্র চাষির ওপর অকথ্য অত্যাচার করতো। তারা চাষিদেরকে প্রহার করতো, মেরে ফেলতো, গরু বাছুর লুট করতো, গৃহে ডাকাতি করতো, অগ্নিসংযোগ করিয়ে দিত, কখনো কখনো জোর করে কুটিতে আটকে রাখতো। তাদের স্ত্রী কন্যাকে অপহরণ করে লাঞ্ছিত করতেও তারা কোনো রকম দ্বিধাবোধ করতো না। তো কেবলমাত্র দরিদ্র কৃষকরাই নয়, গ্রামাঞ্চলেও কিছু সম্পন্ন কৃষক, জমিদার ও সাধারণ মানুষ কেউই এই অত্যাচারের হাত থেকে রেহাই পেত না। তো এইসব অন্যায় প্রতিবাদ কেউ করেও কোনো লাভ পেত না। তো দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে এইসব অত্যাচার ও অনাচারের কাহিনী ব্যক্ত করেছেন। এই নাটকের প্রথম অভিনয় হয়েছিল ঢাকায় 1860 খ্রিস্টাব্দে। 1862-তে কলকাতায় বিখ্যাত ন্যাশনাল থিয়েটারে শুভ সূচনা হয় নীলদর্পণ নাটকের হাত দিয়ে 1872 খ্রিস্টাব্দে। এরপরে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। এই প্রচারের দায়িত্ব গ্রহণ করেন কলকাতা সেন্ট পলস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তখন ছিলেন জেমস লং। ইংল্যান্ডে এর একটা ভয়ানক প্রতিক্রিয়া তৈরি হয়। ক্ষুব্ধ যে নীলকররা তারা লর্ড সাহেবের বিরুদ্ধে মানহানি মামলা করে। বিচারে তার 1000 টাকা জরিমানা হয় আর 1 বছরের কারাদণ্ড হয়। এই উপলক্ষে বাংলায় একজন কবি একটি ছড়াও রচনা করেন। ছড়াটি হচ্ছে কি: নীল বাদরে সোনার বাংলা করলো এবার ছারখার, অসময় হরিশমল লংয়ের হলো কারাগার। নেক্সট যেটা আছে গ্রাম বার্তা প্রকাশিকা। এটা প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। বাংলা সাংবাদিকতা ও সংবাদপত্রের ইতিহাসে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত কাঙ্গাল হরিনাথ মজুমদার তার সম্পাদিত গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি একটি যথেষ্ট উল্লেখযোগ্য নাম। পিতৃমাতৃহীন অনাথ শৈশব ও কৈশোরে একটি দারিদ্র ও অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে কঠোর সংগ্রামের পর স্বশিক্ষিত ও স্বগঠিত এই মানুষটি বঙ্গীয় সাংবাদিকতার ইতিহাসে একটি অনন্য নজির রেখে গেছিলেন। দারিদ্র কখনোই তাকে পিছু ছাড়েনি, তাই তার নাম হয়েছিল কাঙ্গাল হরিনাথ। জাতীয় জাগরণের ওই দিনগুলোর সময় শহর কলকাতা নয়, তিনি বেছে নিয়েছিলেন দরিদ্র ও সমস্যা জর্জরিত গ্রাম বাংলাকে। তাই তিনি নিজেই বলে গেছিলেন যে তৎকালে সব সংবাদপত্রগুলোই প্রধান শহর ও বিদেশি সংবাদে পূর্ণ ছিল, তবে তার লক্ষ্য ছিল গ্রামীণ সংবাদ পরিবেশন করা। তো 1863 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল এই মাসিক গ্রাম বার্তা প্রকাশিকা। বাংলায় যদি বলো 1270-এর পয়লা বৈশাখ। পরবর্তীকালে পত্রিকাটি পাক্ষিক ও সাপ্তাহিকে রূপান্তর হয়। সংবাদপত্র যদি সমসাময়িক যুগের দর্পণ হয়, তাহলে এই পত্রিকাটা ছিল সমকালীন বাংলার গ্রামীণ জীবনের একটি প্রতিচ্ছবি। এই পত্রিকায় প্রতিটি সংখ্যায় জমিদার, কৃষক, মহাজন, নীলকর বা সংশ্লিষ্ট বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকত। প্রত্যেক সংখ্যাতেই তিনি জমিদারদের অত্যাচারের কাহিনী তুলে ধরতেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় লিখতেন গ্রাম বাংলার প্রথম অত্যাচারকারী জমিদার। তিনি জমিদারদের অত্যাচারের কাহিনী প্রকাশ করতে থাকলে প্রথমে কী হয়, প্রথমে প্রলোভন এবং পরে গুন্ডা নিয়োগ করেও তাকে দমন করা যায়নি। পাবনার কৃষক বিদ্রোহ, যেটা 1872 থেকে 73 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল, এটি শুরু হলে তৎকালীন সব প্রভাবশালী পত্রপত্রিকায় জমিদারদের সমর্থন করে। ব্যতিক্রম শুধু ছিল এই গ্রাম বার্তা প্রকাশিকা। জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হলেও এই পত্রিকা কিন্তু কখনোই জমিদারি প্রথা উচ্ছেদের দাবি করেনি। বরং এই পত্রিকা বলে গেছে জমিদার প্রজাদিগের পিতা মাতা স্বরূপ ও সহায় সম্পদ। জমিদারের অত্যাচারের প্রজারা যেমন মেনে নেয়নি, তেমনি জমিদারের অত্যাচার প্রজারা যেমন মেনে নেয়নি। কীভাবে মেনে নেয়নি? যেমন সন্তান পিতা মাতার দু একটি চপেটাঘাতকে মেনে নেয়, তেমনি জমিদারের অত্যাচার প্রজারা সেভাবেই মেনে নিয়েছে। যেমন বাবা মায়ের একটি চপেটাঘাতকে সন্তানরা যেভাবে মেনে নেয়, তেমনি জমিদারদের অত্যাচারকে প্রজারা মেনে নিয়েছিল। হরিনাথ ইংরেজ ম্যাজিস্ট্রেটদের অত্যাচার সম্পর্কেও সজাগ ছিলেন। একবার কী হয়েছিল, একবার মিস্টার হামফ্রি নামে পাবনার এক ম্যাজিস্ট্রেট গ্রাম পরিদর্শনে এসেছিলেন। সেই সময় এক দরিদ্র বিধবার দুগ্ধবতী গাভীকে তিনি হস্তগত করেন। হরিনাথ তার পত্রিকায় গরু চোর ম্যাজিস্ট্রেট শিরোনামে সংবাদপত্রটি প্রকাশিত করে তার প্রতিবাদ জানান। হামফ্রি তাঁকে শাস্তি দেবার চেষ্টা করেন, কিন্তু তিনি পারেননি। হরিনাথের জীবনীকার জলধর সেন বলেন যে এই পত্রিকার প্রচার কার্যের ফলে সাধারণ দরিদ্র গ্রামবাসীর ওপর জমিদার, মহাজন ও কুঠিয়ালদের অত্যাচার অনেক কমেছিল। এছাড়াও
প্রজাদের প্রতি জমিদারদের কর্তব্য সম্পর্কে বহু প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হয়। নদী ও জল নিকাশি সংস্কার করে মানুষের জলকষ্ট নিবারণ, ডাক পুলিশ ও বিভাগের কাজে সুবন্দোবস্ত করা প্রভৃতি বিষয়ে প্রভৃতি বিষয় পত্রিকাটি সুচিন্তিত মতামত ব্যক্ত করে। ডাকঘরে মানি অর্ডার ব্যবস্থা প্রচলনের কথা প্রথমে এই পত্রিকাতেই উত্থাপিত হয়েছিল। তো এক কথায় বলা যায় যে সমকালীন গ্রাম বাংলার সার্বিক জনজীবনে এই পত্রিকার গুরুত্বপূর্ণ অবদান ছিল। পরের টপিক হচ্ছে কি 19 শতকের বাংলা শিক্ষা সংস্কার এর বৈশিষ্ট্য পর্যালোচনা। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক স্বার্থে এই দেশে যখন এসে উপনিবেশিক শাসন ব্যবস্থা স্থাপন করে, তখন ইংরেজদের সংস্পর্শে আসার ফলে ভারত ইতিহাসে একটি নবযুগের সূচনা হয়। তো পাশ্চাত্য সভ্যতা জরাজীর্ণ ভারতীয় সভ্যতা ও সমাজ জীবনের উপর এক চরম আঘাত হানে। প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার সংঘর্ষে নবভারত গড়ে ওঠে এবং তার মূলে ছিল পাশ্চাত্য শিক্ষা। তো ইংরেজ শাসনের সূচনা যখন হয়, তখন হিন্দু মুসলিম ভারতবাসী পাঠশালা, টোল, মক্তব ও মাদ্রাসায় আরবি, ফার্সি, সংস্কৃত প্রভৃতি ভাষায় শিক্ষালাভ করতে শুরু করে। পাঠশালা ও মক্তবের শিক্ষা সাধারণ কিছু প্রাথমিক জ্ঞান ও ধর্মীয় উপাখ্যান পাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকত। ওয়ার্ডের বিবরণ থেকে জানা যায় যে 1803 খ্রিস্টাব্দে বাংলায় প্রায় প্রতি গ্রামে পাঠশালা ছিল। টোল ও মাদ্রাসা ছিল উচ্চ শিক্ষাকেন্দ্র এবং সেখানে সংস্কৃত, আরবি ফার্সি মাধ্যমে শিক্ষাদান হতো। নবদ্বীপ, মিথিলা, বারাণসী, বিক্রমপুর প্রভৃতি স্থানে টোলগুলি ছিল সংস্কৃত চর্চার একটি উল্লেখযোগ্য কেন্দ্র। পাটনা, মুর্শিদাবাদ, দিল্লি, লাহোর প্রভৃতি স্থানের মাদ্রাসাগুলি আরবি ফার্সি চর্চার কেন্দ্র হিসাবে উল্লেখযোগ্য জায়গা করে নেয়। উইলিয়াম অ্যাডামের প্রতিবেদন থেকে বাংলা প্রদেশে এ ধরনের প্রায় 1800 টোলের কথা জানা যায়। এরপরে আসে পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। আচ্ছা, ইংরেজ শাসনের সূচনার আগে কোম্পানি ভারত ইংরেজ শাসনের সূচনার পূর্বে ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের বিরোধী ছিল। কোম্পানি মনে করত কি ইংরেজি শিক্ষা পেলে ভারতবাসীর মনে স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে, হয়তো এর ফলে ভারতে কোম্পানির হাতছাড়া হয়ে যাবে, তো এই কারণে কোম্পানি ভারতে সংস্কৃত ও আরবি ফার্সি শিক্ষাতেই উৎসাহ দিত। পাশ্চাত্য বিদ্যার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন বড়লাট, ওয়ারেন হেস্টিংস, হরেস উইলসন, হল্ট, ম্যাকেঞ্জি, হেনরি প্রিন্সেপ। তারা মনে করতেন যে আরবি, ফার্সি, সংস্কৃত ভাষা এবং প্রাচ্য বিদ্যার চর্চাই ভারতে শিক্ষাক্ষেত্রে প্রচলিত মাধ্যম হিসাবে থাকা উচিত। এই গোষ্ঠী প্রাচ্যবাদী নামে পরিচিত ছিল। ওয়ারেন হেস্টিং আরবি ও ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তো কলকাতা সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি ছিলেন স্যার উইলিয়াম জোন্স। তার উদ্যোগে প্রাচ্যবিদ্যার চর্চার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1784 খ্রিস্টাব্দে স্থাপিত হয় এশিয়াটিক সোসাইটি। বারাণসীর ইংরেজ রেসিডেন্ট জোনাথন ডানকান তিনি সংস্কৃত শিক্ষার উন্নতির জন্য বারাণসী সংস্কৃত কলেজ স্থাপিত করেন 1792 খ্রিস্টাব্দে। এই সময় ভারতে কর্মরত উচ্চপদস্থ কিছু ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা, আইন, সংস্কৃতি ও রীতিনীতি শিক্ষাদানের উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেন। বাংলা সাহিত্যের ইতিহাসে এই কলেজের কৃতি অধ্যাপকদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এইসব প্রতিষ্ঠান থেকে শিক্ষানীতি সম্পর্কে শাসকদের মনোভাবের একটি পরিচয় পাওয়া যায়। তারপরে আসছে পাশ্চাত্যবাদী গোষ্ঠী। তো প্রাচ্যবাদীর বিপক্ষে আরও একটি গোষ্ঠী ছিল, তারা হচ্ছে পাশ্চাত্যবাদী নামে তারা পরিচিত। চার্লস গ্র্যান্ট, টমাস ব্যাবিংটন, মেকলে, ট্রাভেলিয়ান এই গোষ্ঠীর উল্লেখযোগ্য সদস্য ছিলেন। তারা মনে করতেন কি ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার চর্চাই ভারতের পক্ষে মঙ্গলজনক। তো চার্লস গ্র্যান্ট 1792 খ্রিস্টাব্দে তার লেখা একটি পুস্তিকায় ভারতীয় সমাজ, ধর্ম ও চরিত্রের তীব্র নিন্দা করেন এবং বলেন যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলেই ভারতীয়দের পচনশীল সমাজ ও অধঃপতিত নৈতিকতা উন্নত হবে। বলা বাহুল্য যে কোম্পানি সেদিন তার কথায় কোনো রকম কান দেয়নি। তারপরে হচ্ছে লর্ড মেকলের প্রস্তাব। তো লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকাল, যেটা ছিল 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেই সময় সরকারি শিক্ষানীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। কি ঘটে? এই সময় টমাস ব্যাবিংটন মেকলে তিনি এক খ্যাতনামা পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার আইন সচিব হয়ে তিনি পণ্ডিতের আইন সচিব হয়ে ভারতে আসেন এবং তিনি কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি পদে নিযুক্ত হন। এই সময় এই কমিটি প্রাচ্য রীতি ও প্রতীচ্য রীতিতে শিক্ষাদান সম্পর্কে দুই দলে বিভক্ত হয়ে পড়ে। উগ্র পাশ্চাত্যবাদী মেকলে প্রতীচ্য রীতিতে
শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। তো তার সমর্থকদের মধ্যে ছিলেন আলেকজান্ডার ডাফ, সন্ডার্স, কলভিন প্রমুখ পাশ্চাত্যবিদগণ। অপরপক্ষে প্রাচ্যবিদ্যার সমর্থকদের মধ্যে ছিলেন এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক ও উইলসন প্রমুখ। তারা কী করলেন? তারা প্রাচীন ভারতীয় সাহিত্য ও দর্শন সম্পর্কে শিক্ষাদানে আগ্রহী ছিলেন। তো 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি মেগলে তার বিখ্যাত প্রস্তাব বড়লাটের কাছে পেশ করেন। তিনি প্রাচ্যের সভ্যতাকে দুর্নীতি, অপবিত্র ও নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করেন এবং সরাসরি পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত প্রকাশ করেন। তার মতে প্রাচ্যের শিক্ষার কোনো বৈজ্ঞানিক চেতনা ছিল না এবং তা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা অপেক্ষা সম্পূর্ণরূপে নিকৃষ্ট ছিল। তিনি বলেন যে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বিস্তৃত হলে তা হবে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি। এই নীতি অনুযায়ী ধীরে ধীরে জনগণের মধ্যে তা ছড়িয়ে পড়বে। তো মেগলের লক্ষ্য ছিল কি সাংস্কৃতিক বিজয়। তিনি বলেছিলেন যে পাশ্চাত্য শিক্ষার ফলে এমন এক ভারতীয় গোষ্ঠী তৈরি হবে যারা রক্তে ও বর্ণে হবে ভারতীয়, কিন্তু রুচি, মত ও নৈতিকতা ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ। তারাই পরে জনগণের মধ্যে নতুন জ্ঞান প্রচার করবে ও ইংরেজি শিক্ষার ফলে ভারতে নব জাগৃতি আসবে। তো মেগলের এই বাগ্মিতা ও যুক্তির ফলে ইংরেজি শিক্ষার সমর্থনকারীরা জয়যুক্ত হয় ও 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ লর্ড বেন্টিংও ইংরেজি শিক্ষাকে সরকারি নীতিরূপে ঘোষণা করেন। তারপরে আসছে ইংরেজি শিক্ষার প্রসার। ইংরেজি শিক্ষার প্রসারে পাশ্চাত্য শিক্ষার সূচনা থেকে শুরু হয়। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ভারতে কখনোই ইংরেজি শিক্ষা বিস্তারে আগ্রহী ছিল না, একটু আগেই বললাম। কিন্তু ইংরেজি শিক্ষার দাবিকে বেশি দিন উপেক্ষা করা যায়নি। ইংরেজ রাজত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এদেশে ইংরেজদের আইন আদালত প্রতিষ্ঠিত হতে লাগলো। ইংরেজ বণিকরাও কী করলো? নানা স্থানে তাদের বাণিজ্যাগার স্থাপন করলো। তাদের অধীনে কর্মরত ভারতীয়দের ইংরেজি জ্ঞানের প্রয়োজন ছিল। তো মধ্যবিত্ত বাঙালি যারা তারা চাকরি লাভের আশায় ইংরেজি শিক্ষার প্রতি আকর্ষণ বোধ করতে লাগলো। এই সুযোগে কয়েকজন বিদেশি কলকাতায় ইংরেজি শিক্ষার বিদ্যালয় খুলে বসলো। এদের মধ্যে সোরবোন, মার্টিন, বাউল, আর্টন পিটার্স, ডেভিড ডামন্ড এদের দ্বারা পরিচালিত বিদ্যালয়গুলি উল্লেখযোগ্য ছিল। এছাড়া প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রামগোপাল ঘোষ প্রমুখ নেতৃত্বমণ্ডলী সোরবোনের পরিচালিত বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এরপরে রয়েছে খ্রিস্টান মিশনারিদের অবদান। তো ভারতে ইংরেজি শিক্ষার বিস্তারে ইতিহাসে খ্রিস্টান মিশনারিদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো খ্রিস্ট ধর্মের প্রচারের উদ্দেশ্যে তারা যখন ভারতে এসে নানা জায়গায় বিদ্যালয় প্রতিষ্ঠা করতে থাকেন। 1800 খ্রিস্টাব্দে মার্শম্যান, ওয়ার্ড ও উইলিয়াম কেরি শ্রীরামপুরে প্রতিষ্ঠা করেন ব্যাপটিস্ট মিশন। তাদের দ্বারা প্রতিষ্ঠিত মোট 126টি বিদ্যালয় প্রায় 10,000 ভারতীয় ছাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পায়। তো লন্ডন মিশনারি সোসাইটির রবার্ট মে চুঁচড়োয় একটি ইংরেজি শিক্ষার বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে তার উদ্যোগে আরও 36টা বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 সালে। লন্ডন মিশনারি সোসাইটি 1795 খ্রিস্টাব্দে, চার্চ মিশনারি সোসাইটি 1799 খ্রিস্টাব্দে। এইগুলো ছিল এগুলোর উদ্যোগে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল যেমন চুঁচুড়া, বর্ধমান, বহরমপুর, কালনা, মালদহ, দক্ষিণ ভারত প্রভৃতি বহু ভারতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1818 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন শ্রীরামপুরে একটি কলেজ প্রতিষ্ঠিত করে। বাংলার স্কটিশ মিশনের প্রতিষ্ঠাতা ছিল আলেকজান্ডার ডাফ। তিনি বেশ কয়েকটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যেটাই হচ্ছে এখনকার দিনে স্কটিশ চার্চ কলেজ। এরপরে রয়েছে বেসরকারি বিদ্যালয়। তো এই সময় কয়েকজন ভারতীয় ও বিদেশির উদ্যোগে বেশ কয়েকটি বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এইসব ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, বর্ধমানে রায়বাহাদুর, তেজচন্দ্র রায়, জয়নারায়ণ ঘোষাল, ডেভিড হেয়ার প্রমুখের নাম উল্লেখযোগ্য। সরকারি নীতি 1835 খ্রিস্টাব্দে ইংরেজি শিক্ষা বিস্তারকে সরকারি নীতি হিসাবে মানা হয়। তো এই সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। রুড়কিতে থমাসন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। মাদ্রাজে মাদ্রাজ ইউনিভার্সিটি, হাই স্কুল ও বোম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউশন স্থাপিত হয়।
এরপরে আছে হার্ডিংয়ের ঘোষণা। তো 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন যখন গঠিত হলো, 1840 খ্রিস্টাব্দে বড়লাট হার্ডিং ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে। এই ঘোষণার ফলে মধ্যবিত্ত বাঙালি সমাজে ইংরেজি শিক্ষার প্রবল আগ্রহ দেখা যায় এবং দেশীয় শিক্ষা ব্যবস্থার সমাধি রচিত হয়। এরপরে আছে উডস ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা, ইম্পর্টেন্ট একটা পার্ট। তো 1830 খ্রিস্টাব্দের পর থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি পাঠ্যক্রম ও পঠনরীতির মধ্যে কোনো সামঞ্জস্য কিন্তু ছিল না। তো 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা প্রকাশ করেন, যেটা কি বলা হয় উডস ডিসপ্যাচ ইংলিশে। এই নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কাটা বলা হয়। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাগনা কাটা কাকে বলা হয়। এই নির্দেশনামার উপর ভিত্তি করে মূলত আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। সমগ্র শিক্ষা ব্যবস্থাকে তিনি 5টি শ্রেণীতে ভাগ করেন। এই নির্দেশনামা দেশের বিভিন্ন স্থানে আরও প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, একটি শিক্ষা বিভাগ ও প্রেসিডেন্সি শহরগুলিতে, প্রেসিডেন্সি শহর 3টে ছিল, কলকাতা, মুম্বাই ও ম্যাড্রাস। প্রেসিডেন্সি শহরগুলিতে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন পদ সৃষ্টি হয়। নারী শিক্ষার প্রসার হয়। সাধারণ শিক্ষার মাধ্যমে মাতৃভাষার ব্যবহার ও শিক্ষণ ও মেধাবৃত্তি দান প্রভৃতির কথা এখানে বলা হয়ে থাকে। তারপরে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। এই সিদ্ধান্তের ফলে লর্ড ডালহৌসি প্রত্যেক প্রদেশে জনশিক্ষা দপ্তর স্থাপন করেন। 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1882 খ্রিস্টাব্দে লাহোর এবং এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। স্যার জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। নামটা মনে রাখবে, স্যার জেমস উইলিয়াম কোলভিল, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এরপরে আসছে নারী শিক্ষা ও বিদ্যাসাগর। তো 19 শতকের সূচনায় ভারতের নারী শিক্ষার বিশেষ কোনো প্রসার হয়নি। খ্রিস্টান যারা মিশনারি আছে এই বিষয়ে কিছু কিছু উদ্যোগ নিল। কুসংস্কার এর পথে একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো বাংলাদেশের স্ত্রী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান ছিল। বঙ্গীয় নবজাগরণের প্রতিমূর্তি এই সংস্কৃত প্রতিমূর্তি হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথা উপলব্ধি করেছিলেন যে একমাত্র শিক্ষায় যুগ যুগ সঞ্চিত কুসংস্কারের ঘাঁটিতে আক্রমণ হেনে নারী সমাজকে আধুনিকতার আলোকে উদ্ভাসিত করা যাবে। এই সময় গভর্নর জেনারেলের আইন সংক্রান্ত বিষয়ের উপদেষ্টা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষা কমিটির সভাপতি ছিলেন জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। তো এদেশে মেয়েদের শিক্ষার উদ্দেশ্যে 1849 খ্রিস্টাব্দে 7ই মে উত্তর কলকাতার হেদুয়া দিঘির, যেখানকার এখনকার নাম হচ্ছে আজাদ হিন্দ বাগ, তার পশ্চিম দিকে তিনি ক্যালকাটা ফিমেল স্কুল, বর্তমানে যেটি বেথুন স্কুল, স্থাপন করেন। তো সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক বিদ্যাসাগর, তখন তার বয়স ছিল 29 বছর। তিনি 1850 খ্রিস্টাব্দে এই বিদ্যালয়ের অবৈতনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। অপরিসীম কর্মদক্ষতায় অধিকারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় সমকালীন কুসংস্কারের কথা মাথায় রেখে বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ব্যবহৃত ঘোড়ার গাড়ির দুপাশে মহানির্বাণতন্ত্র থেকে একটি শ্লোকাংশ লিখে দেন। তাতে একটি কথা লেখা ছিল, যেটি হচ্ছে কি, কন্যা পেবং পালনীয়া শিক্ষানিয়তি যত্নত। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে পুত্রের মতো কন্যাকেও একইভাবে পালন করতে হবে এবং অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা দিতে হবে। 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের নির্দেশনামায় স্ত্রী শিক্ষার ওপর গুরুত্ব আরোপিত হয়। এই বছরই স্যার ফ্রেডারিক হ্যালিডে বাংলায় ছোটলাট নিযুক্ত হন। তো তিনি বিদ্যাসাগরের গুণগ্রাহী এই মানুষটি তাকে 1855 খ্রিস্টাব্দে দক্ষিণ বাংলার বিদ্যালয়গুলি সহকারী পরিদর্শক নিয়োগ করেন। এর ফলে বিদ্যাসাগর একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হন এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষের দায়িত্ব পরিচালনা করতে থাকেন। তো স্ত্রী শিক্ষা বিস্তারে সরকারের আগ্রহ দেখে 1857 নভেম্বর থেকে 1858 মে পর্যন্ত মাত্র 7 মাসের মধ্যে দক্ষিণবঙ্গে 4টি জেলা নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুরে তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এগুলোতে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করত আর এর মাসিক ব্যয় ছিল মাত্র 845 টাকা। সরকারি অনুমোদন ছাড়াই তিনি এ কাজ করেছিলেন। তার ধারণা ছিল যে সরকারি অনুমোদন পাবেন, কিন্তু তিনি তা পাননি। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের নতুন ডিরেক্টর গর্ডন ইয়ং তিনি এই অর্থ বরাদ্দ করতে অস্বীকার করলে তিনি সরকারি কাজ ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেন 29 আগস্ট 1857 খ্রিস্টাব্দে। তিনি মেয়েদের উচ্চশিক্ষা সম্পর্কে অনেকটি উৎসাহী ছিলেন। তার প্রমাণ হিসেবে বলা যায় যে 1884 খ্রিস্টাব্দে চন্দ্রমুখী বসু মেয়েদের মধ্যে প্রথম MA পাশ করলে তিনি তাকে শেক্সপিয়ার রচনাবলীর একটি খণ্ড উপহার দিয়েছিলেন।
তো আজকে এত দূরই রইল। পরের পার্টে রামমোহন রায় ডেভিড হেয়ার সম্বন্ধে আলোচনা করব। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও। তোমরা কোথা থেকে দেখছো, তোমাদের বিদ্যালয়ের নাম কমেন্টে লিখে পাঠাও। আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও। সবাইকে ধন্যবাদ।